দর্শক, স্বাগত সবাইকে। এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, ৬ সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে সরকারি প্রজ্ঞাপন জারি। নির্বাচন কমিশনের সাথে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের একটি বৈঠক হয়েছে আজকে। সেখানে তারা স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে আয়োজনের দাবি করেছেন। আবার বিএনপি মহাসচিব আজকে এক সংবাদ সম্মেলনে ঠিক উল্টোটা বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে তাদের দল থেকে তাদের দলের যে মনোভাব, স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই করা যাবে না জাতীয় নির্বাচনের আগে। এসব বিষয়সহ চলতি ঘটনাবলী নিয়ে আলোচনা করতে আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে। আপনাকে এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো আপনি যেমনটি বলছিলাম যে এই যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হলো, তো এটা তো আপনারাও রাজনৈতিক দল হিসেবে বারবার বলে আসছিলেন যে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি করছিলেন। তো সেটির দিকে এগিয়ে যাওয়ার জন্য এটি একটি ধাপ বলা যেতে পারে, এবং ৬ সংস্কার কমিশন যেই রিপোর্ট দিয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে। এবং আজকে কিন্তু পাশাপাশি সংবিধান সংস্কার কমিশন একটি সংবাদ সম্মেলনও করেছে। সেখানে সংস্কার কমিশনের প্রধান যিনি অধ্যাপক আলী রিয়াজ, তিনি বলেছেন যে সংবিধান সংস্কার করা যেহেতু সংসদ ছাড়া সম্ভব না, সেই জন্য তাদের সুপারিশমালা আসলে এই মুহূর্তে বাস্তবায়নের সম্ভাবনাটা খুবই কম বা নেই বললেই চলে। তো বাকি 5টি কমিশনের যেগুলো অধ্যাদেশ জারি করা সম্ভব সেটি নিয়েই এই ঐকমত্য কমিশন কাজ করবে, এবং তারা খুব 15 তারিখের দিকে বোধহয় আপনাদের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করার কথা। তো কি মনে হয় যে আসলে যেই সুপারিশমালা এসছে, অনেক সুপারিশ এসছে, 6টা কমিশনে প্রায় 2000 পৃষ্ঠার উপরে সুপারিশ এসছে, তো এগুলা আপনি নিশ্চয়ই দেখেছেন। তো এগুলোর মধ্যে কতটুকু আসলে বাস্তবায়ন করা সম্ভব, একবারে আপনাদের দলের অবস্থান বিবেচনা করে বলবেন। জি, আপনাকে ধন্যবাদ। আজ যে দর্শক দেখছেন আমাদের এই অনুষ্ঠান, তাদেরকে শুভেচ্ছা। প্রথমত বলি যে এই সরকার ক্ষমতা আসার পরেই আগের সরকার যেমন উঠতে বসতে আমরা প্রায় শুনতাম উন্নতি একটা বিষয়, আর বর্তমান সরকার আসার পরে সংস্কার, তারপরে প্রয়োজনীয় সংস্কার। এটা এত বেশি শুনছে যে সংস্কারটা কি, বাজারের দাম কমানো, সিন্ডিকেট ভেঙে ফেলা, সংস্কার মানে কি? যেসব অপরাধী পুলিশ অফিসার কর্মী পুলিশের এখনো স্ব পদে বহাল আছে তাদেরকে গ্রেপ্তার করা, যেসব সচিবালয়ের মধ্যে একেবারেই বাংলাদেশকে লুটেপুটে শেষ করে ফেলার যারা সহযোগী ছিল হাসিনা, তাদেরকে গ্রেপ্তার করা, 3টে নির্বাচনের নামে যে তামাশা হয়েছে, সেই নির্বাচন কমিশন পুরোটা জেলখানার ভিতরে না রেখে সব বাড়িতে তাদের লালন পালন করা, নিয়মিত ভাতা দেওয়া, এটা কি মানে সংস্কার কিনা? প্রশ্ন হচ্ছে, সিন্ডিকেট ভাঙি নাই, অপরাধীদেরকে জেলে ভরি নাই, নির্বাচন ব্যবস্থা যারা ভাঙেছে তাদেরকে আমি রেখে দিলাম। আমি ঠিক বুঝতে পারছি না যে সংস্কার কি। 6 মাস পেরিয়ে গেছে। জাস্টিস শাহাবুদ্দিন সাহেব 90-এর গণঅভ্যুত্থানের সঙ্গে আমরা তখন ছাত্রকর্মী সরাসরি জড়িত ছিলাম। আমরা শুরু করেছিলাম, আমানরা এটা শেষ করেছিল। 3 মাসের মধ্যে একজন প্রধান বিচারপতির নেতৃত্বে একটি কেয়ারটেকার সরকার গঠন হওয়ার পরে সংস্কারের উচ্চারণ হয় নাই। তিনি এটা নির্বাচনে 3 মাসের মধ্যে করে নির্বাচিত ক্ষমতা সরকারকে দিয়ে, নির্বাচিত সরকারের হাতে অর্পণ করে তিনি আবার চিফ জাস্টিসের চেয়ারে চলে গেছিলেন। রাষ্ট্রপতি তখনকার পরিস্থিতি একটু ভিন্ন ছিল, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কনসিলেশন ছিল, যে তাদের মধ্যে একটা ঐক্যমত ছিল যে নির্বাচনটা হতে হবে 3 মাসে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে আপনারা 3 মাসের কথা কোনো দল বলে নাই, বিএনপি জামাত উল্টাটা বলছে। সংবিধানে লেখা ছিল 3 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। হ্যাঁ, ওই লেখাটা এখনো আছে। কোনো দলকে বলতে হবে না। সংবিধান কি মানে ডিমান্ড করে? এটা তো সাংবিধানিক সরকার, এটা কিন্তু বিপ্লবী সরকার না। তো সংবিধান রক্ষা করাটা মানে কি? সংবিধানে যা লেখা আছে সেটা তো পালন করা।
কিন্তু সেটা তো আপনি হয়তো এখানে এসে বলছেন, কিন্তু আপনারা কি সরকারের সাথে বিভিন্ন সময় আলোচনা করেছেন? তখন আমরা কি বলেছেন? আলোচনা করি আর না করি, বলি আর না বলি, কিচ্ছু যায় আসে না। সংবিধান রক্ষা করার দায়িত্ব সরকারকে। সরকার যদি 3 মাসের মধ্যে না করে 6 মাস পার করে দিয়ে আরেকটি যুক্তি দাঁড় করায় এবং নতুন নতুন উপসর্গ সামনে নিয়ে আসে, তাহলে জটিলতা বাড়াবে। আমার স্পিরিটটা কি, যদি নির্বাচনমুখী হয় তাহলে যে যাই বলুক, নির্বাচনকে আমি ওই দিকে নিয়ে যাব। আমার যদি লক্ষ্য ভিন্ন থাকে তাহলে যে যাই বলুক না কেন, আমি আমার মতো করে কাজ করব। বিষয়টা এরকম। কিন্তু তো এখন সরকার কি চায়, এটা আমার কাছে মনে হয়েছে এটা খুব জরুরি জানার জন্য। যেমন সরকারের আগে সেনাপ্রধান বলেছিলেন যে প্রথম 18 মাসের সময় লাগতে পারে। তারপর পরই ডক্টর আসিফ নজরুল বলেছিলেন, সেনাবাহিনীর প্রধান বলার পরই কিন্তু তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে সরকার প্রধান হিসাবে প্রধান উপদেষ্টা যেটা বলার সেটাই বলবেন, উনি এই বলাটা রাখতেন। তখন আসিফ নজরুল সাহেব কয়েকদিন পর আবার বলেছিলেন ওই একই কথা, যেটা সেনাপ্রধান তারই প্রতিধ্বনি করেছিলেন। কিন্তু তার পরের দিনই তিনি আবার যে কোনো কারণে হোক নিজের থেকেই বলেছিলেন যে প্রধান উপদেষ্টাই শেষ কথাটা বলবেন। আবার পরপরেই বোধহয় সপ্তাহ দুয়েক পরেই শিক্ষামন্ত্রী তিনি আবার বলেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী 1 বছরের মধ্যে, মানে ওই টাইম ফর্মের মধ্যে জাতি একটি নির্বাচিত সরকার পাবে। তারপরেই সরকারের মধ্য থেকে একজন বললেন শেষ কথাটা আমাদের প্রধান উপদেষ্টাই বলবেন। এটা ভালো। এবং প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে, মানে এই বছরের যেহেতু মানে 24-এর ওই কথাগুলো হয়েছিল, 25-এর শেষে অথবা 26-এর প্রথমে নির্বাচনটা হবে। তার প্রেস সচিব তখন বলেছিলেন যে এটা 6 মাস অর্থাৎ জুনের দিকে যেতে পারে। অতি সম্প্রতি, আমি ভিতরের কথা বাদই দিলাম, অতি সম্প্রতি কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন, এটা উল্লেখযোগ্য আমার কাছে মনে হয়েছে, এই বছরের শেষে নির্বাচনটা হবে। আজকেও তিনি কোন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে কিন্তু ওই একই কথা প্রতিধ্বনি করেছেন। তো এই নির্বাচনটা তিনি কিন্তু বলেছেন জাতীয় সংসদের নির্বাচনের কথায়, আমি যদি ভুল না বুঝি। তাহলে পরে আমাদের তো মানে আমরা মনে করি আরো আগে হতে পারে, কিন্তু এমন না যে মানে ওইটা মধ্যে হলে অসুবিধা হয়। তা আমার কাছে মনে হয় যে একটা মোটামুটি ইঙ্গিতপূর্ণ কথা যদি আমি ধরে নিই যে সরকার প্রধান হিসাবে উনি দায়িত্বশীল এবং জনসম্মুখে প্রতিনিধি দল এবং বিদেশি প্রেসের সামনে উনি এই একই কথা বলেছেন, তাহলে কম বেশি এটা আমি ধরে নিতে পারি। 2 নম্বর যে কথাটি আপনি বললেন যে রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন মত যদি প্রকাশ করে সেক্ষেত্রে সরকার কি করবে। ভিন্ন মতের জন্যই তো বিভিন্ন দল, সবারই নিজস্ব কর্মসূচি আছে, লক্ষ্য আছে, সমস্ত বক্তব্য আছে, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু আমার সংবিধান কি বলে, সরকারের সিদ্ধান্ত গ্রহণতা কোন আলোকে হবে। সামগ্রিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরে যদি তিনি দেখেন এখানে ভিন্ন মতের ব্যাপার আছেন, তাহলে সংবিধান কি ডিমান্ড করে, ওই জায়গায় যাবো তো। আর আমি যতটুকু জানি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে, সংবিধান যখন মনে হয় যে বিতর্কিত ঘটনা, তখন সুপ্রিম কোর্টের ডাইরেকশনের একমাত্র ব্যাখ্যাদাতা প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট। তো এখানে আমার লিখিত, আমাদের সংবিধান একেবারে 100% লিখিত, ব্রিটিশ সংবিধান অর্ধেকটাই কনভেনশনাল অলিখিত আর অর্ধেকটা লিখিত। তা আমার এখানে সুলিখিত সংবিধান, যেটা আইন উপদেষ্টাও বলেছেন, যত সুপারিশই আসুক আলটিমেট নির্দিষ্ট ফোরাম আছে, এটাই সত্য, নির্দিষ্ট ফোরাম তারাই এটাকে যেটা সুপারিশটা অনুমোদন করবেন। এমনকি শুধু অভ্যুত্থানকে সুপারিশ অনুমোদন করবে না পার্লামেন্ট, এই সুমারে যেসব কাজকাম হচ্ছে এই সরকারকেও অনুমোদন করবে। যেমন 91-এর যে সরকারটা ছিল সেটি কিন্তু পরবর্তী সরকারকেই অনুমোদন করতে হয়েছে, পরবর্তী সরকারকে। এটাই ধারাবাহিক রূপ। জিয়াউর রহমানের সময় যে পার্লামেন্ট আসছিল 79-এ, তার আগের যেসব ঘটনাগুলো ছিল সেই ঘটনা কিন্তু সেই সময় আসতে হয়েছে। এমনকি 111-এর আগের যে ঘটনাগুলো ওই সময়
জেনারেল মঈন, মঈন। যে মানে অভ্যুত্থান, তারপরে ফখরুদ্দিন সাহেবের সরকার, এইসব কিন্তু শেখ হাসিনা অনুমোদন করেছিলেন এবং তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন ওই সরকার মানে যে সরকার 11 পরে আসছে এটা তার আন্দোলনের ফসল। তা আন্দোলন ফসল বলে কিন্তু সর্বশেষ হয় না, সেই কাঠামোটা নিয়ে আনতে হয়, না হলে পরে এটা কোর্টে গিয়ে যদি কেউ মানে বিরোধিতা করে তাহলে ওই সরকার বিপদে পড়ে যেতে পারে। তো এই জায়গায় আলোচনার ব্যাপার আছে, মানে রাজনৈতিক দলগুলো যেই ক্ষমতায় আসুক, হয়তো বিএনপি মনে করছে বিএনপি আগামী সময়ের ক্ষমতাসীন হবে, জামাতও মনে করতে পারে, মানে ছোট দলটিও মনে করতে পারে সে পিপুলস ম্যান্ডেট পাবে, এমনকি নতুন যে দল তৈরি হবে সেও মনে করতে পারে। সেই জায়গাটায় আলোচনা ব্যাপার থাকে যারাই পরবর্তী পার্লামেন্টে বা সরকারে আসবেন, সরকারের যে কাজগুলো সেগুলো অনুমোদন করবেন, এটাই স্বাভাবিক। সেই জন্য আমার কাছে মনে খুব বেশি জটিলতার মধ্যে দেশ নাই। সরকার যদি তার মানে যেটা নির্ধারণ করেছে ডিসেম্বরের মধ্যে করবে, সেটা সরকার আরও আগেও নিয়ে আসতে পারে। আর যদি মানে পিছিয়ে 1 মাস যায়, সে তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইয়ে করবে। তবে ইতিমধ্যেই সরকার সংবিধানের বাইরে চলে গেছে, 3 মাসকে 6 মাস হয়ে গেছে। যদি আরও 6 মাস বা আরও মানে 1 বছর আমি ব্যবহার করি, সেটিও আমার কাছে মনে হয় সবার অনুমোদনের ভিত্তিতেই হতে হবে। আর না হলে পরবর্তী সরকার যদি এই বিষয়ে ধরে বসে তাহলে এক ধরনের জটিলতা, যদিও অতীতে এটা হয় নাই, ওই রকম দৃষ্টান্ত নাই। কারণ ওই সরকারের বৈধতাই তো এই সময়ের পরিপ্রেক্ষিতেই হবে, স্বাভাবিক, এটাই হবে। আরেকটা জিনিস আমি বলি যে অতীত এবং বর্তমান মানে 5ই আগস্টের আগের আর 5ই আগস্টের পরের একেবারে ভিন্ন প্রেক্ষাপট। সেটি হচ্ছে যে রাজনীতি দল বিএনপি সহ অন্যরা আছে, এরা কিন্তু ওই পরিবর্তনটার জন্য আন্দোলন করেছে শুধু 1 মাস না, দীর্ঘ 16-17 মাস, 17 বছর। এবং সেখানে অসংখ্য মৃত্যু আছে, গুম আছে, নির্যাতন আছে, নিখোঁজ আছে। তো সেটার ধারাবাহিকভাবে 5ই আগস্টের এই পরিবর্তন। দ্যাট মিনস আমার কাছে যেটা মনে হয়েছে, কোনো সরকার পরবর্তী কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে এটা আমার কাছে মনে হয় না, কারণ ওই পরিবর্তনকে তো স্বাগত জানিয়েছে পরবর্তী সরকার। যেমন আমাদের এখন স্ট্যান্ড হচ্ছে যত দ্রুত সম্ভব এই খুনি, এই লুটেরা যারা দেশটাকে একেবারেই শূন্য করে ফেলেছে, একেবারেই মানে কি বলবো, এটাকে শ্মশান বানিয়ে ফেলেছে, তাদের যে কোনো পন্থায় যে কোনোভাবে বিচারের আওতায় এনে বিচার যত দ্রুত সম্ভব তা রায় করা এবং তা কার্যকর করা। এটি যদি না করা যায় তাহলে পরে খুনি লুটেরা এটা আরও উৎসাহিত হবে। আমরা একটা নতুন বিষয়ে যেতে চাই যে জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তো তদন্ত প্রতিবেদন গতকালকে প্রকাশিত হয়েছে। তো আজকে আপনার দলের পক্ষ থেকে মহাসচিব সেটিকে স্বাগত জানিয়েছেন এবং তিনি বলেছেন যে গত 16-17 বছরে কি অবস্থা ছিল বাংলাদেশে সেটির একটি চিত্র এখানে উঠে এসেছে। এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বিষয় বলেছেন যে সরকারের পক্ষ থেকেও স্বাগত জানানো হয়েছে, কিন্তু সেখানে একটি সুপারিশ এসছে র্যাবকে বিলুপ্ত করার জন্য। এটি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটি বিষয়ে আলোচনা করা হবে। তো আপনার কি মনে হয়, এর আগেও বিভিন্ন জায়গা থেকে এরকম সুপারিশ এসছে বা কথাবার্তা এসছে যে র্যাবের অতীতের যে কর্মকাণ্ড তাতে বাহিনীটি আসলে বিতর্কিত হয়ে গেছে, তো সেটি আপনাদের দলীয় অবস্থান কি, এই বিষয়ে কোনো দলীয় অবস্থান আছে কিনা বা বক্তব্য আছে কিনা? যেমন শেখ মুজিবুর রহমান সাহেব 15ই আগস্ট সপরিবারে নিহত হওয়ার পরে সেই সময় রক্ষী বাহিনী যেটা ছিল, মানে তিনি ক্ষমতা নেওয়ার পরপরই একটা আধা মিলিশিয়া বানাইছিলেন সামরিক বাহিনীর থেকে, একটা মানে খুব জবরদস্ত সেনাবাহিনী মনে করতে সেটা তার পাল্টা বাহিনী। তো তাদের কাজই ছিল মোটামুটি প্রতিপক্ষকে ভিন্ন মতের লক্ষ্যে, মানে আওয়ামী লীগের ভিন্ন বা শেখ মুজিবের বাইরে এদেরকে নিখোঁজ করে ফেলা, গুম করে ফেলা, চূড়ান্ত বিশ্লেষণে হত্যা করা। সে সময় সিরাজ শিকদার নামে একজন সরবরাহ পার্টির সভাপতি, যে একসময় বুয়েটের ছাত্র সংসদের ভিপিও ছিল,
মানে ট্যালেন্ট একটা মানুষ, সেই সিরাজ শিকদারকে নির্মমভাবে হত্যা করে প্রকাশ্যে। এবং এমনকি সেই সময় শেখ মুজিবুর রহমান সাহেব পার্লামেন্টে এই মৃত্যুর পরে কোথায় সিরাজ শিকদার এই ধরনের মানে টোন উচ্চারণ মন্তব্য করেছিলেন এবং এটা সব জায়গায় নিন্দিত হয়েছিল। তো এই রক্ষী বাহিনী পরবর্তী সময় কিন্তু বিলুপ্ত করা হয় সেনাবাহিনীর থেকে বা পুলিশ থেকে বা অন্যান্য বাহিনী থেকে, যা স্বস্বক্ষেত্রে আর যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে আইনের আওতায় আনা হয়েছিল, কিছু বরখাস্ত করা হয়েছিল। কিন্তু রক্ষী বাহিনী নামে কোনো বাহিনী পরবর্তী সময় আর থাকে নাই। তা আমার কাছে মনে হয়েছে এখন র্যাব নিয়ে যে প্রসঙ্গগুলো মানে কথা উঠছে, র্যাবের এমনকি যে সেনাবাহিনীর ওই যে কি বলে আয়নাঘর, সেনাবাহিনী তত্ত্বাবধান, এটা কি বলে NSNSB বা DFI, এদের তত্ত্বাবধানে যেসব যেটা গুম ঘর নিয়ে গেছে আমাদের প্রধান উপদেষ্টাও, হ্যাঁ, তো এগুলো তো খুব ভয়ঙ্কর। চাকরিরত অবস্থায় যতই সরকার প্রধান মানে হাসিনা বলুক না কেন, একজন সুস্থ কোনো অফিসার তো এটা করতে পারে না, এটা তো বেআইনি। একটা মানুষকে 54-এ অ্যারেস্ট করলে বা সুনির্দিষ্ট অভিযোগে অ্যারেস্ট করলে তাকে কোর্টে সোপর্দ করা হবে, কোর্ট হয় বিচার করবে না জেলে পাঠাই দেবে। কিন্তু আন্ডারগ্রাউন্ডে একটা জায়গায় মানে তাকে নিখোঁজ করে দিবে, এটা তো হয় না। তো ওইটা যেমন উপরের নির্দেশ থাকলে কি করবে? না সে কর্মকর্তা করবেটা কি? না সে তারও তো চাকরি আছে। না তার চাকরি না, চাকরি করার জন্য অপরাধ করতে পারে না। যদি একজন ডাকাত যে ডাকাতি করতে গেছে সে বলে আমার তার ছেলে মেয়ে বাঁচবে, এটা তো সে ডাকাতি করতে পারে না। তো একজন অফিসার চাকরি রক্ষা করার জন্য খুনে অংশগ্রহণ করতে পারে না, গুমে অংশগ্রহণ করতে পারে না, সে চাকরি ছেড়ে দিতে পারে বা সে প্রতিবাদ করে সেও নিজেও একজন হিরো হোক আর বহিষ্কৃত হোক, সে পরে কিন্তু অপরাধে জড়াতে পারে না। এটা হলো আমার কাছে মনে হয়। আমরা ছাত্র রাজনীতি করছি, আমরা ঢাকা ইউনিভার্সিটি ছিলাম, আমার অনেক বন্ধু এখন সচিব হয়েছে বা হয় নাই, তারা রিটায়ারমেন্টে গেছে, সেনাবাহিনীর জেনারেল হয়েছে। তা আমরা মনে করছি যে আমরা দেশের জন্য কাজ করব। তা আমরা গেলে আমরা কি লম্বা চড়ে কম, আমরা কি পুলিশ অথবা মিলিটারি অথবা সিভিল সার্ভিস যেতে পারতাম না? আমরা যদি রাজনীতিতে আমাদের দক্ষতা নেতৃত্ব প্রমাণ করি, তা আমরা ওই সুবিধার বাইরে গেছি। তো হ্যাঁ, সব পলিটিশিয়ান ভালো আমি এটা বলছি না, অনেক বিতর্কিত আছে, অনেক, যেমন শেখ হাসিনায় ছাত্রলীগের মতো সংগঠনকে একটা ডাকাতে রূপান্তরিত করে ফেলছে। সেই জন্য আমার মনে হয় পরিশুদ্ধির একটা ব্যাপার থাকতে পারে। যেমন আমি বলি বিডিআর, আমাদের এখানে বিডিআর বাহিনী যেটা ধরেন একটা ভয়ঙ্কর একটা তাদের বিদ্রোহের নাম করে অনেকগুলো অফিসার, মানে ট্যালেন্টেড অফিসার, আমি 2-4 জনের নাম বললে আপনি চিনতে পারবেন, যারা মানে একেবারে তাদের যোগ্যতা প্রমাণ করছে, তাদেরকেও ওখানে হত্যা করা হয়েছিল। এবং হত্যা একটা পরিকল্পিত ঘটনা, এখন তদন্তে বিভিন্নভাবে বেরিয়ে আসছে। কিন্তু একটা বাহিনীর আপনি নাম পরিবর্তন করে ফেললেন। বিডিআর এক সময় ইপিআর ছিল, যারা মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করছে। প্রথম কিন্তু আক্রমণটা ওই পুলিশের রাজারবাগে হয়, দ্বিতীয়টা হয়েছিল পিলখানায়। এবং বীরশ্রেষ্ঠ 7 জনের মধ্যে সবচেয়ে বেশি বোধহয় ইপিআর থেকেই। হ্যাঁ, তা আমি সেই বাহিনীকে যাদের গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল আমি বাদ দিয়ে দিলাম, আর যাদের গৌরব উজ্জ্বল না, ফ্যাসিবাদের সঙ্গে তারা সহযোগিতা করছে, নির্দেশে চলেছে, আমি সেই বাহিনীটা রেখে দিলাম। মানে এটা খুব মানে কি বলবো, এটা অবাক কাণ্ড না, ভালোটা আমি নিষিদ্ধ করে দিলাম আর যেটা মানে কলঙ্কিত সেটাকে আমি রেখে দিলাম। সেই জন্য আমার মনে হয় সরকারের অথবা পরবর্তী সরকারের উচিত হবে এগুলো বিবেচনায় আনা। এটা যত আমরা নিজেদেরকে, আপনি বলছেন যে পুরো সংস্থাটাই বিলুপ্ত করে দেওয়া, না এটাকে একটু শুধু বিলুপ্ত মডিফাই করা, যে যারা অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করা? এটা পুরোটাই বিলুপ্ত হওয়ার পথে। রক্ষী বাহিনী পুরোটা বিলুপ্ত হওয়ার মতো একটা ঘটনা তারা তৈরি হয়েছিল, নামটাতেই সমস্যা হয়ে গেছে। আমি পুলিশকে বিলুপ্ত করতে বলছি না, পুলিশের যে অপরাধী আছে সে অপরাধীকে আপনার আইনের আওতায় আনা। পুলিশকে আপনি কিছু কিছু আনছেও, আরও হয়তো আনবে প্রশাসনে, আপনারা এরা একেবারে মানে আড়ালে চলে যাওয়ার মতো। কিন্তু এদের যে অপরাধ, হাসিনা এমনি তো ফ্যাসিস্ট হয় নাই, এরাই ফ্যাসিস্টের সহযোগিতায় মূল ভূমিকা পালন করেছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এই সরকার টেম্পোরারি অথবা অন্তর্বর্তীকালীন যেভাবে বলি না কেন, সংস্কার যেটা আপনি আগে বললেন সেটিকে দক্ষতার সঙ্গে করলে
সংস্থা থেকে আপনি তুলে আনতে পারলে, হ্যাঁ, যেমন ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন বড় বড় সুন্দর সুন্দর কলেজ ছিল, সেই সব কলেজগুলোতে মানে এখন আমরা হঠাৎ করে বলি সেই ধরনের মান সম্পন্ন না, মান তো এমনি এমনি যায় নাই, কেউ না কেউ নষ্ট করেছে। এই ইউনিভার্সিটি তো গবেষণায় নানান বিষয়, এই যে 21শে ফেব্রুয়ারি মানে ভাষা আন্দোলন থেকে শুরু করে 62 ছাত্র আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, এই বিশ্ববিদ্যালয় তো মুক্তিযুদ্ধ আপনি যেভাবে ব্যাখ্যা করেন না কেন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিশেষত ঢাকা ইউনিভার্সিটির, এটা এড়িয়ে যাওয়ার কথা না। এখন সেই বিশ্ববিদ্যালয় মানের পর্যায়ে নাই, কারা করলে এটা? এগুলোকে সরানো, এটাকে পরিশুদ্ধ, আমার কাছে মনে হয়েছে এটা পরিশুদ্ধ যদি আমরা না করতে পারি তাহলে খুব, হ্যাঁ, একটা সরকার পরিবর্তন করেছে, একটা সম্ভাবনা দেখা দিয়েছে, একটা স্বপ্ন তৈরি হয়েছে, কিন্তু সেটা তো বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকার স্থায়ী সরকার না, আমি তাদের দোষও দিচ্ছি না। যতটুকু মানুষের প্রত্যাশা কিন্তু এখনো পর্যন্ত এদের উপরেই আছে মানুষের। যেমন এরা যখন না পারে তখন মানুষ একটু হতাশ হয়, একটু, হ্যাঁ, কোনো ক্ষেত্রে একটু ক্ষুব্ধ হয়। আবার অন্য গভর্নমেন্ট পুলিশরা জলকামান দিয়ে আন্দোলন যারা করছে তাদের পানি ছেটাতে যেভাবে দেখতে, এই সরকার দেখলে অবাক হয়। এর কাছে তো এটা আমরা প্রত্যাশা করি নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা এই জিনিসগুলো আমার বিবেচনায় তাদের দাবি অবশ্যই আমি চট করে বাতিল করছি না, কিন্তু কখন কোন বিবেচনায় কখন উত্থাপন করতে হবে সেটাও তাদের ভেবে দেখতে হবে। আমরা তো আন্দোলন করেছি, আমি একটা কর্মীকে ওইভাবে ঠেলে দেবো যে বিপদাপন্ন হবে, কিন্তু আদৌ কাজ হবে না। এই সরকারের লিমিটেশন আছে, আমি বলবো অন্য যে কোনো সরকার থেকে বেশি, কিন্তু সমর্থন হচ্ছে অন্য যে কোনো সরকারের থেকে বেশি। তো সেই জন্যে লিমিটেশনও যেমন আছে আবার সুযোগও আছে। তাহলে এই সরকারের যা কিছু আমরা যারা চারিধারে রাজনীতি করি, যেভাবে করি না কারণ, সেটাও মাথায় রাখতে হবে। না হলে পরে আমার নিজের সরকারই আমি তাকে শত্রু বানাই ফেলতে পারি। আরেকটা বিষয় একটু আপনার মন্তব্য জানতে চাই যে গত কয়েকদিন যাবৎ কিন্তু ঢাকায় একটি গ্রুপ আন্দোলন করছে রাস্তায়, এই যে প্রাইমারি স্কুলের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা হাইকোর্ট থেকে প্রায় থার্ড ফেজে যারা নিয়োগ পাওয়ার কথা ছিল, এরকম প্রথম 2 ফেজে নিয়োগ হয়ে গেছে, থার্ড ফেজের নিয়োগটা বাতিল করে দিয়েছে। এখানে প্রায় 6000-এর উপর শিক্ষক যারা সিলেক্টেড হয়েছিলেন, হাইকোর্ট বাতিল করার কারণে তারা আন্দোলন করছেন এবং প্রতিদিনই দেখা গেল যে তারা শাহবাগে রাস্তা অবরোধ করছেন এবং পুলিশ কিন্তু ভালোই তাদের উপর বল প্রয়োগ করার চেষ্টা করছে। যে আজকেও জলকামান নিক্ষেপ করেছে, লাঠিচার্জ করেছে, উঠিয়ে দিয়েছে এবং প্রায় প্রতিদিনই হচ্ছে। তো কি মনে হয়, এটি তো একটা প্রাইমারি স্কুলের শিক্ষক কয়েক হাজার, এটা তো কোন যুক্তিতে আসলে হাইকোর্ট এটা বাতিল করলো এবং আপনারা কি এটা কি কোনো সমর্থন করছেন কিনা? হাইকোর্টের পর তো সুপ্রিম কোর্ট আছে, যদিও আজকে প্রাইমারি শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটার বিরুদ্ধে আপিল করেছে অলরেডি। হ্যাঁ, আপিল করছে। যেমন আপনাকে একটা জায়গা রাখতে হবে, আমি সরকারকে যদি মনে করতো বাতিল করতো, আমি নানানভাবে সরকারের সমালোচনা করতাম। আমি আইন আদালত, আমি আগের আইন আদালত আর বর্তমান আইন আদালত সব যে ঠিক হয়ে গেছে আমি বলবো না, কিন্তু কিছু কিছু জায়গা তো আপনাকে রক্ষা করতে হবে, রাখতে হবে। যদি আমি মনে করে থাকি এটা ঠিক হয়নি, হাইকোর্টের মনে করতেই পারে। এবং হ্যাঁ, প্রাইমারিতে যারা যেসব এমন বড় কোনো চাকরি নাই, কিন্তু এইটা দিয়ে তারা বেঁচে আছে, এটারও একটা সহানুভূতি। কিন্তু এটাও ঠিক, গত সরকারের সময় যে মানে নিয়োগ পদ্ধতি, মানে 100 ভাগই দলীয় বিবেচনা থেকেই তাদের পক্ষেই গেছে। এর বাইরে ভিন্ন মতে যেসব আছে, অর্থাৎ 2টো ব্যাচ আপনি বললেন অলরেডি নিয়োগপ্রাপ্ত হয়েছে, এই ব্যাচটা হাইকোর্ট করছে, কিন্তু ইয়েটা চলে যাচ্ছে সরকারের উপর। আমার কাছে যেটা মনে হয় যে এই নিয়োগগুলো তদন্ত একটা সাপেক্ষ একটা মানে সরকারের উচিত সিদ্ধান্ত নেওয়া। সবগুলো ঠাস করে বাদ দিয়ে দিলাম, এই বিবেচনায় না যাওয়া। যেমন পিএসসি, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি গরিব মানুষের সব থেকে ছাত্ররা, যা যোগ্যতর ছাত্র, মেধাবী ছাত্রদের একমাত্র পথ হচ্ছে উপরে সিঁড়িতে ওঠার পিএসসি। এই পিএসসি যখন দলীয়করণ হয়ে যায়, ওখানে রাজনৈতিক সিদ্ধান্তে মানে পাশ ফেলের নিয়োগের ব্যাপার ওঠে, তখন এর থেকে বড় আপনার দুঃখজনক ঘটনা আমার বিবেচনায় নাই। অর্থাৎ দল না করলে ওখানে এসে পাচ্ছে না। তো
তো মেধাবী ছেলেটি তো দলের সঙ্গে যুক্ত নাও হতে পারে, সে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য পার্টির না, কিন্তু সে ওখানে যোগ্য হওয়ার পরও থাকতে পারবে না। এরকম চাকরির ক্ষেত্রে যে বৈষম্য আমার কাছে মনে হয়েছে অতীতে যে কোটা, যে এই বৈষম্যের কারণে তো ছাত্ররা বুকে রক্ত দিল, এই নির্যাতন ভোগ করলো, শত শত মানে কি বলে হাজার হাজার তারা শহীদ হলো, এখন হাসপাতালে কাতরাচ্ছে, এই বৈষম্যর কারণে। তো এইসব ব্যাপারে নিয়ে আমার মনে হয় শুধু সরকার না, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, এইদের যেসব সংগঠন আছে, শিক্ষকদের, ছাত্রদের, এটা একটা জাতীয় ঐক্যমতের একটা ব্যাপার হতে হবে, এটা পরিশুদ্ধ হতে হবে। আমরা মানে কিছু কিছু দেখি, কিন্তু ওই দেখা পর্যন্তই, মানে এখানে এগিয়ে আসা জিনিসটা গত 16 বছরে আমরা সব কিছু ধ্বংস করছি দলীয়করণের মধ্য দিয়ে, কিন্তু ক্ষমতায় আসার আগে এটার বিপরীত কথা বলতো তারা। সঠিক। ক্ষমতা আসার পরে সম্পূর্ণ ভিন্ন চরিত্র। এই অভিযোগ তো সব রাজনৈতিক দলের বিরুদ্ধেই আছে। এতটা না বোধহয়, মানে অ্যাটলিস্ট আমি নিজে বিএনপি করি, তো বিএনপির বিরুদ্ধে সমালোচনা করা যাবে, কিন্তু চেষ্টা রাখা হয়েছে, না হলে বিএনপি তো ধাওয়া খেয়ে বর্ডার পার হতো। আমার গণঅভ্যুত্থান তো একটা না, তো 90-এর গণঅভ্যুত্থান আছে তো এরশাদ সাহেব, কিন্তু এরশাদ সাহেবের আমি যত স্বৈরাচার ঘৃণ্য সব কিছু মানুষ তাই বলে, কিন্তু এতটা নিচে নামছিল কিনা, সেও বাস উঠে আমাদের ছাত্র মারছে, আমি তাকে সার্টিফিকেট দিচ্ছি না, সে ভালো, কিন্তু এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইছিল, মানে একেবারে কি বলবো এটাকে, ফ্যাসিবাদের, এটা হিটলার, মুসলিনি, মানে বিশ্ব ইতিহাসে যেসব মানে এক কর্তৃত্ববাদী শাসক সবগুলোকে অতিক্রম করে ফেলছে আমার কাছে মনে হয়েছে। ধন্যবাদ। আমাদের সময় শেষ আজকে। পরবর্তীতে নিশ্চয়ই আপনার সাথে আরও বিস্তারিত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।